সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের অঙ্কের আরেকটা ক্লাস নিয়ে এসেছি। তো এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে, আহ, একটু কম সময়ের মধ্যে করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। আজকে বেশি কথা বলা যাবে না, একটু তাড়াতাড়ি করতে হবে। দেখো এখানে প্রথম প্রশ্নে কি বলছে যে A:B সমান হচ্ছে 2:3, C:B সমান হচ্ছে 4:5, তাহলে A:B+C এর মান কত হবে? কোয়েশ্চেন নাম্বার এগুলো সব পরপর দেওয়া আছে, পরপর করাবো। দেখো প্রথমত A:B মানে কি A/B সমান আছে 2/3 বলতে পারি আমরা। আর B:C মানে B/C সমান কত দেওয়া আছে? আচ্ছা, B:C না, এটা দেওয়া আছে কত, C:B, অর্থাৎ C/B সমান হচ্ছে 4/5। এখন একটা জিনিস দেখো, বি কোথায় কোথায় আছে, এখানে নিচে বি আছে, আবার এখানে নিচে বি আছে। আমাদের বি এর মানটাকে সমান করতে হবে। বি এর মানটাকে যদি সমান করতে চাই, এখানে প্রথমটাতে বি এর মান 3, এখানে 5, তাহলে 3 আর 5-এর লসাগু কত হবে? 15। তাহলে 3-এর সাথে আমাদের 5 গুণ করলে বোথ সাইডে 5 গুণ করে দেবো। আর এখানে দেখো, এখানে বোথ সাইডে আমরা 3 গুণ করে দেবো। তাহলে কী হবে? এখানে বি এর মানটা দেখো সমান হয়ে যাচ্ছে 15, আর এটা 3 4 12। তো এখান থেকে আমরা যদি A:B:C বের করতে চাই, তাহলে কত আসছে বলো? তাহলে এর মান হচ্ছে 10, আর বি এর মান দেখো 15 মানে দুটোতেই 15, অবশ্যই দুটোই সেম হতে হবে। আর সি এর মান হচ্ছে 12। পেয়ে গেলাম আমরা A:B:C। এখন আমাদের বের করতে হবে কি এ প্লাস সরি A:B+C, A:B+C বের করতে হবে। তো দেখো এর মানটা আমরা জাস্ট রেশিও যেটা, অর্থাৎ অনুপাতে যেটা আছে সেটাই বসিয়ে দেবো। তাহলে এর মান যদি 10 হয়, B+C এর মান কত হবে? B মানে 15 যোগ C মানে হচ্ছে 12, 10 কত হয়ে যাবে? এটা 27 হয়ে যাবে। ঠিক আছে, 10:27, অপশান কী হবে? ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। তো এই ধরনের অঙ্কে প্রথমে আমরা A:B:C সবার আগে বের করে নেব। ঠিক আছে, A:B:C যদি আমরা বের করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা মানগুলো বসিয়ে কমপ্লিট করতে পারবো। চলো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2। খুব ট্রিকি কোয়েশ্চেন, খুব বোঝার মতো প্রশ্ন রয়েছে তোমাদের এই প্রশ্নগুলো। দেখো কোয়েশ্চেন নাম্বার 2তে কী বলছে? বলছে যে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য 2 × n⁴n তার হোল স্কোয়ার প্লাস 1 এর একক স্থানীয় অঙ্ক কী হবে? আচ্ছা, একক স্থানীয় অর্থাৎ ইউনিট ডিজিটের কনসেপ্ট তোমাদের এখানে বুঝতে হবে। একক ডিজিট, একক, দেখো একক স্থানীয় অঙ্ক মানে কি? প্রথমত ধরো আমি 25 লিখলাম, তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5। আচ্ছা, ধরো গুণ আমি লিখলাম 29, তাহলে এখানে একক স্থানীয় হচ্ছে 9। এবার দেখো এই দুটো গুণ করার ফলে একক স্থানীয় কী আসবে? এই যে 5 নং 45-এর কী হয়? ডান দিকে 5 বসে। এখানে এরকম একটা গুণ 25-এর সাথে যদি আমরা 29 গুণ করি, দেখো 5 নং 45-এর 5 হবে ডান দিকে, বাঁ দিকে এবার একটা সংখ্যা থাকবে নিশ্চয়। তাহলে এই যে আমাদের একক স্থানীয় কিন্তু হয়ে গেল 5। ঠিক আছে, আচ্ছা, তাহলে একক স্থানীয় ব্যাপারটা জাস্ট একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম যে ব্যাপারটা কী। এবার দেখো আমাদের এখানে যে মানটা দেওয়া আছে 2 × 4n তার হোল স্কোয়ার আছে প্লাস 1। তো এটাকে আমরা কী লিখতে পারি? 2 স্কোয়ার লিখতে পারি, গুণ 4 এটা 2n হয়ে যেতে পারে প্লাস 1। তাহলে এই যে 2 স্কোয়ার মানে 4 হতে পারে, ইন্টু 4 2n প্লাস 1। আচ্ছা, এতটা গেল। এইবার তোমাদের এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। দেখো আমি যদি তোমাদের বলি 4 কত হবে? তোমরা বলবে 4। 4 স্কোয়ার, 4 4 16, 4-এর কিউব, 4 4 16, 4 16 64। আচ্ছা, 4 যদি বলি তাহলে কী হবে? দেখো 64-র সাথে আরও 4 গুণ। এবার 4 গুণ করলে কত হবে? দেখো 4 4 16, 6, বাদিকে যা খুশি থাকবে। এখানে 4-এর মাথায় যখন পাওয়ার 1 হচ্ছে, তখন দেখো এর মানটা হয়ে যাচ্ছে 4। 4 স্কোয়ার যখন হচ্ছে, অর্থাৎ উপরে যখন জোড় সংখ্যা থাকছে, তখন দেখো ইউনিট ডিজিটটা হয়ে যাচ্ছে 6। ইউনিট ডিজিট কী হচ্ছে? 6। তারপরে কিউব যখন থাকছে, 4-এর কিউব যখন থাকছে, তখন কী হচ্ছে? ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে 4।
4 যখন থাকছে ইউনিট ডিজিট কী হয়ে যাচ্ছে 6। তোমাদের কি বোঝাতে চাইছি আমি এটাই যে দেখো, তাহলে এই যে 4-এর মাথায় মানে চারের যে পাওয়ার, সেই পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে, 4-এর পাওয়ারে যদি কোনো বিজোড় সংখ্যা থাকে, তাহলে এর ইউনিট ডিজিট দেখো 4 হয়ে যাবে। কত হবে? 4 হয়ে যাবে। আর 4-এর পাওয়ারে যদি কোনো জোড় সংখ্যা থাকে, তাহলে এর একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিট হয়ে যাবে 6। ঠিক আছে? তাহলে 4-এর পাওয়ার, এখন তোমাদের ধরো বললাম যে 4 টু দি পাওয়ার, এখন ধরো 2000 ধরো 25 বললাম, যে 4 টু দি পাওয়ার 2025, তাহলে এর ইউনিট ডিজিট কত হবে? তাহলে যেহেতু বিজোড় সংখ্যা আছে, তাহলে ইউনিট ডিজিট কিন্তু 4 হয়ে যাবে। আর 4 টু দি পাওয়ার ধরো 2000 যদি 26 হয়, তাহলে এর ইউনিট ডিজিট কী হবে? ইউনিট ডিজিট হয়ে যাবে 6, মানে একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে 6। তাহলে বুঝতে পারছো, যদি কোনো সংখ্যার মানে 4-এর পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে, তাহলে তার একক স্থানীয় অঙ্কটা 4 হবে, আর যদি জোড় থাকে তাহলে হয়ে যাবে 6। চলো নেক্সট কনসেপ্ট। এবার দেখো আমরা যে সমাধানটা করছি এখানে 4 ইন্টু 4 টু দি পাওয়ার বলছে 4 টু দি পাওয়ার 2n প্লাস 1। আচ্ছা 2n আছে, 2n তুমি n এর মান যে কোনো কিছু বসাও না কেন, 2-এর সাথে আমরা যদি ধরো n মানে কি একটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেটা হতে পারে 3 হতে পারে, সেটা হতে পারে 4, 5, 6 যা খুশি, 11, 12, 13 যা খুশি হতে পারে। তাহলে 2-এর সাথে যখন তুমি গুণ করবে, দেখো 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে, 2-এর সাথে 4 গুণ করো 8 হয়ে যাবে, 2-এর সাথে 5 গুণ করো 10 হয়ে যাবে। অর্থাৎ 2-এর সাথে যদি কোনো আমরা সংখ্যা গুণ করি, তাহলে সেটা অবশ্যই জোড় সংখ্যা হয়ে যাবে। কী হয়ে যাবে সেটা? জোড় সংখ্যা। তাহলে এই যে 4 টু দি পাওয়ার 2n আছে, তাহলে 4-এর পাওয়ারে কী হচ্ছে? এটা হচ্ছে একটা জোড় সংখ্যা। তাহলে 4-এর পাওয়ারে যদি জোড় সংখ্যা হয়, তাহলে আমরা কি বলেছি যে 4-এর পাওয়ারে জোড় সংখ্যা হলে ইউনিট ডিজিট হয়ে যাবে 6। তাহলে এটা 6 হয়ে গেল প্লাস 1, মানে কিছু সংখ্যা থাকলো আর কি, ইউনিট ডিজিট হয়ে গেল 6। দেখো 4 6 কত হচ্ছে? 24 যোগ 1, তাহলে কত হচ্ছে? 25, মানে 4 6 24-এর 4 হচ্ছে, 4-এর সাথে 1 যোগ করলে হয়ে যাচ্ছে 5। তাহলে ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক কিন্তু 5 হয়ে যাবে। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা তোমরা অবশ্যই কমেন্ট করবে যে বুঝতে পারছো নাকি। ইউনিট ডিজিট 5 হয়ে যাবে অ্যান্সার। চলো পরের প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, বলছে দুটি সংখ্যার লসাগু 150 এবং সংখ্যা দুটির অনুপাত 2:3, তাদের অন্তর কত হবে? তাহলে দুটি সংখ্যা আমাদের, একটা ধরবো আমরা 2x আর একটা ধরবো আমরা 3x। ঠিক আছে? এবার সংখ্যা দুটোর লসাগু বলে দিয়েছে 150। এখন 2x আর 3x এর লসাগু যদি আমরা বের করি, x কমন নাও, 2, 3, তার মানে লসাগু কত হবে? 3 দুগুণে 6, 6x হয়ে যাচ্ছে। তাহলে 6x হয়ে যাচ্ছে কি লসাগু। এই লসাগু অর্থাৎ 6x সমান কত দেওয়া আছে? 150, 150 দেওয়া আছে। ঠিক আছে? 6x সমান কত দেওয়া আছে? 150 দেওয়া আছে। এখান থেকে x এর মান বের করো, 150/6, 6 দুগুণে 12, 5 6 30, তাহলে x সমান হয়ে যাচ্ছে কত? 25। ঠিক আছে? x সমান 25 হয়ে যাচ্ছে। তাহলে তুমি সংখ্যা দুটো কিন্তু পেয়ে যাবে, একটা হচ্ছে 2x আর একটা আমরা 3x ধরলাম। তাহলে 2x মানে হচ্ছে 25 দুগুণে 50 হয়ে যাচ্ছে, আরেকটা হলো 75, 3 25 75 হয়ে যাচ্ছে। এদের বিয়োগফলও 25 হয়ে যাবে। কিন্তু দেখো আমরা এটা ডাইরেক্ট যদি বের করি, আমাদের একটা সংখ্যা হচ্ছে তোমার 2x আর একটা হচ্ছে 3x, তাই না? তাহলে এদের অন্তর মানে কি? এই 3x থেকে 2x বিয়োগ করলে কত হয়? x হয়, এবং x সমান 25। তাহলে ডাইরেক্ট কিন্তু বেরিয়ে যাচ্ছে x এর মান 25। ঠিক আছে? তো তাছাড়া তোমরা যদি পরীক্ষায় হলে এরকম দেওয়া থাকে যে সংখ্যা দুটো কী কী, এটাও থাকতে পারে। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকে যে সংখ্যা দুটো কী কী, তাহলে কী হবে? 2x অর্থাৎ একটা হয়ে যাবে তোমার 25 দুগুণে 50, আর একটা হবে 3x মানে 3 গুণ 25 মানে 75। ওকে, চলো পরের প্রশ্ন। তো এটা অ্যান্সার হবে অপশান সি, তাই তো? অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 4। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 4 কী আছে? এক্স একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এক্স হচ্ছে একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে দিয়েছে, কিন্তু এক্স নট ইকুয়ালস টু -1,
মানে -1 বাদ দিয়ে এক্স যে কোনো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? -2, -3, -4, মানে -1 বাদ দিয়ে বলেছে, যেহেতু -1 হবে না, তাছাড়া বাকিগুলো হবে। ডট 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 যা খুশি তুমি -100, 200 যা লিখবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে বলছে তাহলে নিচের কোনটি সত্য? এই ধরনের অঙ্কগুলো তোমরা কিভাবে করবে? সবচেয়ে বেস্ট হয় তুমি যে কোনো একটা মানকে ধরে নাও। আমি একদম সবচেয়ে কম মান, যেহেতু -1 ধরতে পারবো না, তাই -2টাকে ধরে নিচ্ছি। এবার -2 যদি আমরা ধরি, অপশান এ আমরা একটু চেক করি। দেখো আছে এক্স গ্রেটার দেন 1/x, এক্সের মান কত বললাম? -2, গ্রেটার দেন 1/2, অর্থাৎ এক্সের মান আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, আজকে একটু তাড়াহুড়ো করে ভিডিওটা করছি, ঠিক আছে, আমার হাতে একটু সময় কম আছে তার জন্য। এবার দেখো -2 বড় নাকি -1/2 বড়, এটা বুঝতে হবে। আমরা যখন সংখ্যা রেখার সাহায্যে এরকম যদি আমরা করি যে 1, 2, 3 করে করি, -1, -2, -3, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে মাইনাসের ক্ষেত্রে যত বড় সংখ্যা তত সেটা ছোট হবে, প্লাসের ক্ষেত্রে যত বড় হবে, কিন্তু মাইনাস যত বড় হবে সেটা তত ছোট সংখ্যা হয়ে যায়। তাহলে এখানে -2 আছে আর আছে -1/2, কে বড়? দেখো -2টা হচ্ছে ছোট, -1/2 এখানে আসবে, ধরো -1/2, তা -1/2 কিন্তু বড় সংখ্যা, কিন্তু আমার এখানে দেখাচ্ছে যে -2টা বড় দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু পসিবল নয়, এটা মানে ঠিক না, এটা ভুল। নেক্সট দেখো, অপশান বি, আমরা এ চেক করে নিলাম, এবার বি এর ক্ষেত্রে একই রকমভাবে করি আমরা। তাহলে এক্সের মান আমরা ধরেছি -2, বলছে এক্স লেস দেন 1/x, তাহলে -2 লেস দেন 1/-2, ঠিক আছে। এবার দেখো এখানে বলছে -1/2 কি বড় বলছে -2 থেকে, তো অবশ্যই আমরা এখানে দেখেছি যে -1/2টা বড় হচ্ছে -2 থেকে, তাহলে কি হচ্ছে? এটা সত্য হচ্ছে, তাই না? এটা ঠিক হবে, তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার। তাহলে তোমাদের কনসেপ্ট কিন্তু খুব জানতে হবে, মানে কনসেপ্টটা কাজে লাগাতে হবে ভালো করে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 5 কি আছে? x² + 2x - p + 1 × p - 1। এটা অনেক রকমভাবেই করা যায়। আচ্ছা 1 মিনিট, এটা অনেক রকমভাবে আমরা করতে পারি। দেখো x² + 2x মাইনাস, এটা দেখো p + 1 × p - 1, মানে p² - 1² আমরা লিখতে পারি, সমান -p² + 1, ঠিক আছে। তাহলে x² + 2x + 1 -p² লেখা যায় এটাকে। এবার এটা দেখো 1² মানে এটা সূত্র হয়ে যাচ্ছে যে x + 1 তার হোল স্কোয়ারের সূত্র -p²। আর দেখো a² - b² সূত্র a + b × a - b, তাহলে a + b × a - b হয়ে গেল। আমাকে কি বলছে? এত এর একটি উৎপাদক হলো। তাহলে দেখো একটা উৎপাদক হচ্ছে x + 1 + p, কিন্তু এখানে কোথাও নেই সেটা। আরেকটা কি আছে? x + 1 - p, x + 1 - p, মানে অপশান সি হয়ে যাচ্ছে। দেখো ভালো করে, অপশান সি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 কী বলছে? বলছে যে কোনো একটি নির্দিষ্ট কাজ m জন ব্যক্তি n দিনে করতে পারে। তাহলে m জন লোক কত দিনে করতে পারে? n দিনে করতে পারে। তাহলে নিচের কোনটি সত্য? তোমাদের আমি ত্রৈরাশিক পদ্ধতির পুরো ডিটেলস ক্লাস করিয়েছিলাম। তখন তোমাদের একটা সূত্র আমি বলেছিলাম যে আমরা ওই কোনটা সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে, সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, সেগুলো না দেখেও আমরা কিন্তু অঙ্ক করে নিতে পারবো। কিভাবে? একটা সূত্র ছিল m1 t1 d1/w1 সমান m2 t2 d2/w2, ঠিক আছে। তো এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা ত্রৈরাশিক নিয়মের অঙ্কগুলো করেছিলাম। এখানে ডব্লিউটা হলো ওয়ার্ক বা কার্য, এম মানে হচ্ছে ম্যান, হ্যাঁ ম্যান,
মানে কতজন লোক কাজ করে, জন আর কি। আর টি মানে হচ্ছে টাইম, ডি মানে হচ্ছে ডেট, মানে দুটোই সময়। অনেক সময় থাকে না এত ঘন্টা ধরে এত দিন ধরে কাজ করলো, এত ঘন্টা করে এত দিন কাজ করলো, তাহলে সেক্ষেত্রে দুবার টাইম চলে আসে। গেল এটা। তাহলে আমরা যদি শুধুমাত্র এই যে এতজন লোক এবং এত দিনে কাজ করছে, মানে লোক আর দিন এই দুটোকে নিয়ে কাজ করি, তাহলে কি হচ্ছে আমাদের, ধরো M1 দিন, তো দিনকে ডি ধরলাম, M1D1 সমান কী বলতে পারি, M2D2 সমান বলতে পারি M3D3, যদি এরকম আরও হয় M4D4, তাই না? ব্যাপারটা একটা সমীকরণের মতো হয়ে যাচ্ছে যে M1D1 সমান M2D2। তাহলে কী হচ্ছে, এই যে এম আর ডি এটা কী হচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এটা যেহেতু প্রত্যেকটা সমান সমান হয়ে যাচ্ছে, তার মানে কি এটা হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। বলতে পারি আমরা, এখানে তো এম আর এন দিয়েছে, সময়টাকে এন দিয়েছে, আমরা তো ডি ধরেছি, তার মানে এম এন, এটা যে গুণফলটা আর কি, এম এন অপরিবর্তনশীল। যেহেতু গুণফলটা ধ্রুবক হয়ে যাচ্ছে, তাহলে আমরা বলবো যে এম এন অপরিবর্তনশীল, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে? তো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে হবে কি করে বলো? কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কি হবে? হবে না। চলো পরের প্রশ্ন। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 7। আচ্ছা, 6টা তোমরা দেখেছো সবাই ভালো করে। আচ্ছা, 6টা হয়ে গেল, এবার হলো 7। ঠিক আছে, 7এরটা দেখো। 7এর প্রশ্নে বলছে যে যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এই ধরনের অঙ্কে তোমরা কি করবে, সবসময় তোমরা একটা করে এক্সাম্পল নিয়ে নেবে, একটা নয় দুটো করে এক্সাম্পল নেবে, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো বিজোড় স্বাভাবিক সংখ্যা আমি একটা ধরলাম 3, এখন 3-এর বর্গকে যদি 8 দিয়ে ভাগ করি, 3-এর বর্গ মানে কত, 9, 9কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে 8 একে 8 হয়ে যাচ্ছে কত, ভাগশেষ 1 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে ভাগশেষ 1 হয়ে যাচ্ছে। আমরা আরও একটা চেক করে নেব, ঠিক আছে, যাতে কোনো রকম ডাউট না থাকে। ধরো আমি একটা বিজোড় স্বাভাবিক সংখ্যা ধরলাম 5, তাহলে 5 স্কোয়ার 5 5 কত হচ্ছে, 25। সেই 25কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, এখানে বলেছে 8 দিয়ে যদি ভাগ করো, 3 8 24, 1, তাহলে ভাগশেষ কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। ভাগশেষ হয়ে যাচ্ছে কত, 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে একটা জিনিস বুঝতে পারছো যে জিনিসটা এভাবে হয়। তুমি আরও একটা নাও এক্সাম্পল, ধরো 7 নাও, 7 নিলে কী হবে, 7 স্কোয়ার কত হচ্ছে, 7 7 49, 49কে 8 দিয়ে ভাগ করো, 6 48, ভাগশেষ কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। তাহলে প্রতি ক্ষেত্রে কিন্তু ভাগশেষ 1 থাকবে। যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যাকে, সেই বিজোড় স্বাভাবিক সংখ্যার যদি বর্গ করা হয়, সেই বর্গকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ হবে 1। ওকে, পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 8। 8 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদের স্থান পরিবর্তন করলে নতুন প্রাপ্ত সংখ্যা পূর্বের সংখ্যার থেকে 9 কম হয়, তাহলে এরূপ 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সংখ্যা হবে কতগুলি? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে, ধরো আমি একক স্থানীয় অঙ্কটা ধরলাম x, আর দশক স্থানীয় অঙ্কটা ধরলাম আমরা y, তাহলে সংখ্যাটা কী হবে আমাদের, সংখ্যাটা হয়ে যাবে 10y প্লাস x হয়ে যাবে। ঠিক আছে, সংখ্যাটা কী হয়ে যাবে, 10y প্লাস x। এবার দেখো বলছে যে অঙ্কদের স্থান পরিবর্তন করলে, আচ্ছা স্থান পরিবর্তন করলে কী হবে, স্থান পরিবর্তন করলে হয়ে যাবে 10x প্লাস ওয়াই, 10x প্লাস ওয়াই হয়ে যাবে। ঠিক আছে, এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স চলে আসছে। আচ্ছা, এবার দেখো ভালো করে, অঙ্কদের স্থান পরিবর্তন করলে নতুন প্রাপ্ত সংখ্যা পূর্বের সংখ্যার থেকে 9 কম, তার মানে পূর্বের সংখ্যাটা বড়। তাহলে কী হচ্ছে, 10y প্লাস এক্স মাইনাস 10x প্লাস ওয়াই সমান বলে দিচ্ছে 9। ঠিক আছে,
এটা বলে দিচ্ছে যে 10y প্লাস এক্স মাইনাস 10x প্লাস ওয়াই সমান 9। এটাকে একটু সমাধান করি আমরা। মাইনাস 10x মাইনাস ওয়াই সমান হচ্ছে 9। তাহলে দেখো 10y থেকে যদি আমরা ওয়াই মাইনাস করি তাহলে 9y হবে, মাইনাস 9x সমান হচ্ছে 9। ওকে, এইবার আমি চলে যাচ্ছি একটু এখানে। তাহলে এখানে যদি 9 কমন নিই কত হবে, ওয়াই মাইনাস এক্স সমান হয়ে যাচ্ছে 9। তাহলে ওয়াই মাইনাস এক্স সমান হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, 9 দিয়ে 9কে ভাগ করলে 1 হয়ে যাবে। এইবার আমাদের এখান থেকে আমাদেরকে সলিউশনটা বের করতে হবে। দেখো যা যা বলেছে আমরা পরপর করলাম। এখন আমাদের সামনে যে শর্তটা আসছে সেটা কি বলছে, তাহলে এইরূপ কতগুলো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলো হতে পারে। এবার 2 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা হতে পারে এরকম। এখানে দেখো আমরা যে সংখ্যাটা ধরেছি তার একক স্থানীয় অঙ্কটা ধরেছি আমরা এক্স, এবং দশক স্থানীয় অঙ্কটা কত ধরেছি, ওয়াই ধরেছি, তাই তো। ধরো একক স্থানীয় অঙ্কটা ধরলাম আমরা এক্স, এবং দশক স্থানীয় যে অঙ্কটা সেটাকে ধরলাম ওয়াই। এখন এই যে ওয়াই রয়েছে বা এক্স রয়েছে, এই মানগুলো কত থেকে কত অবধি হতে পারে, 0 থেকে 0 1 2 3 4 এরকম করে করে একদম 9 অবধি হতে পারে। 10 কোনো দিনও হবে না। 10 হলে সেটা তো আর মানে একটাই তো অঙ্ক থাকবে না, একটাই এর মধ্যে একটাই অঙ্ক থাকবে, নাহলে সেটা আবার শতকে চলে যাবে। ওকে, তার মানে কি আমরা বুঝতে পারছি যে এক্স আর ওয়াই এদের মান হওয়া সম্ভব হচ্ছে 0 থেকে 9 অবধি, 0 থেকে 9 অবধি। আবার আমাদের প্রশ্নে কি বলছে, আচ্ছা প্রশ্ন না, এই যে সমীকরণটা পাচ্ছি, সমীকরণে কী হচ্ছে যে ওয়াই মাইনাস এক্স সমান 1 হতে হবে। তাহলে ওয়াইয়ের মান আর এক্সের মান আমরা কি ধরলে 1 হতে পারে। প্রথমত ওয়াইয়ের সর্বোচ্চ মান কত ধরতে পারি, 9 ধরতে পারি। তাহলে ওয়াইয়ের মান যদি 9 হয় এক্সের মান তখন 8 হতে হবে, তাহলেই 1 হবে। ওয়াইয়ের মান যদি 8 হয় এক্সের মান তখন কত হতে হবে, 7 হতে হবে, তাহলে 1 হবে। ওয়াইয়ের মান আমরা এরপরে কত ধরতে পারবো, 7 ধরতে পারবো, -6 সমান 1 হবে। তার মানে কি ওয়াইয়ের মান আমরা এরকম করে করে দেখো, এরকম করে করে 9 8 7 6 5 4 3 2 1। আচ্ছা 2 যদি লিখি তাহলে 2 বিয়োগ 1 সমান কত হচ্ছে 1। ওয়াইয়ের মান যদি 2 ধরি তাহলে এক্সের মান কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাবে। 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়ে যাবে। আচ্ছা এবার দেখো ওয়াইয়ের মান যদি আমরা কি 1 ধরতে পারবো, ওয়াইয়ের মান যদি 1 ধরি তাহলে 1 থেকে কত বিয়োগ করলে 1 হবে, 1 থেকে আমরা 1 বিয়োগ করলে তো 0 হয়ে যাবে, তাই না। তাহলে আমরা কিন্তু সর্বোচ্চ ওয়াইয়ের মান সর্বোচ্চ 9 ধরতে পারছি, ওয়াইয়ের মান সর্বোচ্চ আমরা 9 ধরতে পারছি, আর সর্বনিম্ন কিন্তু 2 ধরতে পারছি। তাহলে এই 9 থেকে 2 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে সেটা আমাকে কাউন্ট করতে হবে। তাহলে 2 2 3 4 5 6 7 8 9 কটা আছে, 8টা। তার মানে 8 রকমভাবে এটা তৈরি হতে পারে, যে 8 রকমভাবে কিন্তু এই মানে কি বলে এই প্রবলেমটা এর সমাধান হতে পারে 8 রকম। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী হবে, অপশান বি হয়ে যাবে 8। তো আশা করি বুঝতে পেরেছো। দেখো আমরা ওয়াইয়ের মান 8 রকমভাবে ধরতে পারবো এবং এক্সের মানও 8 রকমভাবে ধরতে পারবো। কারণ কি এই সমীকরণটাকে যদি আমরা প্রপার যদি অ্যানালাইসিস করতে চাই যে ওয়াই মাইনাস এক্স সমান 1, সেই শর্তটাকে কোন কোন জিনিসগুলো স্যাটিসফাইড করবে, এই শুধুমাত্র এই 8টা সংখ্যা বসালেই এইভাবেই কিন্তু স্যাটিসফাইড করছে। ঠিক আছে, তুমি অন্য যে কোনো কিছু আনো স্যাটিসফাইড করবে না। ঠিক আছে, এক্সের মান আমরা ওয়াইয়ের মান কখনো এক্সের থেকে মানে এক্সের মান ওয়াই থেকে বেশি বসাতে পারবো না, তাহলে আমাদের সমীকরণে দেখো ডান দিকে +1 আছে, তা আমাকে তো +1ই করতে হবে না। তাহলে সেই হিসেবে সমীকরণটা সাজালে 8 প্রকারভাবে আসছে। যাই হোক 8 প্রকার বোঝার চেষ্টা করলে অবশ্যই বুঝতে পারবে। চলো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 9 কী বলছে দেখো। আচ্ছা, তিনটি সংখ্যার গড় 135, তিনটে সংখ্যার গড় কত, 135, এবং বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 180, ক্ষুদ্রতম সংখ্যা দুটির অন্তর বলে দিয়েছে। ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যা দুটো যে রয়েছে তাদের অন্তর হচ্ছে 25। দেখো আমি যদি বলি তিনটি সংখ্যার গড় হচ্ছে তোমার 135, তাহলে মোট কত হয়ে যাবে, তাহলে সমষ্টি হয়ে যাবে 3 গুণ 135, তাই না। তিনটি সংখ্যার সমষ্টি হবে 3 গুণ 135, কত হবে, 3 5 15 5 7 1, 3 3 39 40, 405 হয়ে যাচ্ছে তিনটি সংখ্যার মোট সমষ্টি।
এখন যে 3টি সংখ্যা আছে তাদের বৃহত্তম বলছে যে সংখ্যাটি হচ্ছে 180, তাহলে লিখলাম বৃহত্তম সংখ্যা। বাকি যে দুটো সংখ্যা আছে বলছে ক্ষুদ্রতম সংখ্যা দুটির অন্তর হচ্ছে 25। তো ক্ষুদ্রতম সংখ্যা দুটোর মধ্যে একটাকে যদি আমরা x ধরি আর একটাকে x+25 ধরি তাহলে হয়ে যাবে, তাহলে x+x+25, ঠিক আছে। তাহলে 3টে সংখ্যা সমষ্টি হয়ে গেল কত, 405। আরেকবার বলছি, বৃহত্তম সংখ্যাটা কত, 180, আর ক্ষুদ্রতম সংখ্যা দুটির অন্তর বলে দিয়েছে 25। তো অন্তর যদি 25 বলে তাহলে একটাকে যদি x ধরি আরেকটাকে আমরা ধরবো x+25। তোমরা অনেকেই হয়তো এই জায়গাটা কনফিউজড হয়ে যাও যে আমি যদি x আরেকটা x-25, দেখো তাও হবে। সেক্ষেত্রে x-25টা হবে ছোট সংখ্যা আর x+25টা হবে বড় সংখ্যা, মানে এক্সটা হয়ে যাবে বড় সংখ্যা। আর এই ক্ষেত্রে আমরা কি ধরছি, একটাকে x ধরছি আর একটাকে x+25 ধরছি। তাহলে ছোটোটা কি হচ্ছে x, বড়টা কি হচ্ছে x+25। তুমি x+25 থেকে যদি x মাইনাস করো দেখো 25 হয়ে যাবে, তাই না? তাহলে অন্তর্ভুক্ত আমার 25 হওয়ার কথা, 25 হচ্ছে। এবার দেখো, তাহলে 180 প্লাস x+x+25 সমান হচ্ছে 405। তাহলে x যোগ করলে কত হবে, 2x প্লাস হয়ে যাবে এটা শূন্যতে আছে 205 সমান হচ্ছে 405। 2x সমান কত হবে, 405 বিয়োগ 205, তাহলে 2x সমান কত হচ্ছে, 200 হয়ে যাচ্ছে। তাহলে x সমান কত হয়ে যাচ্ছে, 100 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে x সমান কত আসছে, x সমান কিন্তু 100 চলে আসবে। আচ্ছা, x সমান তো আমাদের যদি 100 চলে আসে, এখন কি বলছে অ্যান্সার, যে সর্বকনিষ্ঠ সংখ্যাটি কত হবে। তো সর্বকনিষ্ঠ তো আমরা x ধরেছি না, সর্বকনিষ্ঠটা আমরা কত ধরেছি, x ধরেছি। তাহলে x এর মান যখন 100 এসছে তাহলে অ্যান্সার হয়ে যাবে 100 হয়ে যাবে, অপশান বি হবে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্ন, ওকে। আচ্ছা, এখানে দেখো বলছে যে √2n সমান হচ্ছে 1024। তাহলে এখানে একটা মান দিয়েছে, তার মানটা বের করতে বলছে। দেখো 1024কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কি হবে, 2 দিয়ে করলে 5, 12 দুগুণে 24, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 32 দুগুণে 64, 16 দুগুণে 32, 8 দুগুণে 16। তাহলে 2 এর পাওয়ার কতগুলো হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10, তখন 2^10 হয়ে যাচ্ছে। এটাকে আমরা লিখতে পারি 2^10। আর এটাকে দেখো, এটাকে কি লেখা যায়, 2n/2। এবার এই জায়গাটা অনেকের কনফিউশন, অনেকে √ওভার ব্যাপারটা জানোই না, যে √4 মানে কত, 4^12। ঠিক আছে, ওপরে যদি রুট থাকে রুটটা হয়ে যায় পাওয়ারে হাফ হয়ে যায়। ধরো √ওভার আমি যদি বলি x, তার মানে কি x^12 হয়ে যায়। বা এবার যদি √ওভার ধরো 4^4 আছে, তার মানে 4^3/2 হয়ে যাবে, মানে রুটটা হয়ে যাবে বাই টু হয়ে যাবে। এবার দেখো, তাহলে এখানে আমরা √2n আছে, তার মানে কি বলতে পারি, যে 2n/2 বলতে পারি। 2n/2 সমান 1024 মানে হচ্ছে 2^10। এবার দেখো 2কে আউট করে দিলে n/2 সমান কত হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে। তাহলে n সমান 10 গুণে 20 হয়ে যাচ্ছে, ঠিক আছে। n সমান আমাদের কত আসছে, 20 চলে আসছে। এবার n সমান যদি 20 আসে, এবার আমরা মানটা বের করব। তো দেখো n সমান যদি আমাদের 20 চলে আসে, তাহলে n এর জায়গায় আমরা 20 বসিয়ে দেবো। সমাধানটা করি, 3 কি আছে, 2 n/4 -4 এটা আছে। তো এটা সমান আমরা কি লিখব, 3 2 20/4 বিয়োগ 4। তাহলে 4 5 20, 5 হয়ে যাচ্ছে, তার মানে 3² হয়ে যাচ্ছে। দেখো 5 থেকে 4 বিয়োগ করলে 1 হচ্ছে, তার মানে 2 গুণ 1 মানে 2, 3 3 কত হচ্ছে, 9 হয়ে যাচ্ছে। তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কটা বাজে, বেশি টাইম। আচ্ছা, আজকে তোমাদের এই 10 অবধি রাখছি। এই অঙ্কটা পরে করাবো, বাকিগুলো পরে করাবো, ঠিক আছে।
তোমাদের 10 অবধি তাহলে থাকছে, 10 অবধি 10টা অঙ্ক করিয়ে দিলাম, ঠিক আছে? তো অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করো, আর যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবাই। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তোমাদের এনএমএসের ক্লাস কিন্তু আর তো এক্সাম চলে এসছে, আর কি বলবো। তো এনএমএস কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে তোমাদের জন্য স্পেশাল ক্লাস নাইনের স্পেশাল সিরিজ শুরু করব, ঠিক আছে? যেমন তোমরা এই এনএমএসের কন্টিনিউ ভিডিও পাচ্ছ, এরপরে তোমরা ক্লাস নাইনের কন্টিনিউয়াস ভিডিও পাবে। এবং সেগুলো কিসের ওপরে? প্রথমত ভৌত বিজ্ঞান, ঠিক আছে? যাদের ফিজিক্যাল সায়েন্সে ডাউট থাকে একদম সুন্দর করে ক্লাস করাবো, দেখবে ভৌতবিজ্ঞান তোমাদের দারুণ লাগবে। আচ্ছা, জীবনবিজ্ঞান পড়াবো, জীবনবিজ্ঞান, আর তার সাথে হলো অঙ্কটা অবশ্যই করাবো, ঠিক আছে? চলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য এখানেই।